এয়ার কন্ডিশনারের বাইরের ইউনিটের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়, যা আমাদের পরিবেশের তাপমাত্রা প্রায় দ্বিগুণ। কিন্তু আশ্চর্যজনকভাবে ১ মিটারের ভিতরে ইউনিটের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। একটি খুব আকর্ষণীয় তথ্য আছে যে এয়ার কন্ডিশনারের ভিতরে থাকা গ্যাস একটি বদ্ধ লুপে প্রবাহিত হয় এবং এর গ্যাস কখনোই শেষ হতে পারে না। এবং যদি এটি একটি বদ্ধ লুপে প্রবাহিত হয় তবে কিছু মানুষ বলে যে গ্যাসটি পরিবেশের জন্য ক্ষতিকর, তাই তার কার্যক্রম সম্পর্কে সমস্ত সন্দেহ দূর করে নেওয়া হয়। এয়ার কন্ডিশনারের কোনো জটিল প্রকৌশল নেই, শুরু হয় কম্প্রেসর চালু করে। এয়ার কন্ডিশনারের প্রায় এই যন্ত্র এবং আধুনিক সময় অনুযায়ী এই কম্প্রেসরের ভিতরে পরিবেশ বান্ধব গ্যাস ভরে থাকে, যাকে R32 নামে পরিচিত। এই গ্যাসকে রেফ্রিজারেন্ট বলা হয়। কম্প্রেসরের এই গ্যাসকে সংকুচিত করলে এর চাপ বাড়তে শুরু হবে এবং এর সাথে সাথে তাপমাত্রা বাড়তে থাকবে এবং কম্প্রেসর থেকে গ্যাস বের হওয়ার সময় এর তাপমাত্রা ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এখন যদি আমাদের এই উচ্চ তাপমাত্রাকে ঠান্ডা করতে হয় তবে রেফ্রিজারেন্টটি কন্ডেন্সার কয়েলের কাছে পৌঁছায়। এসির গায়ে ১০০% কপার কয়েল লেখা থাকে, তাই কোম্পানি এই কয়েল নিয়ে কথা বলেছে। তামার কয়েলের তাপ পরিবর্তনের গুণগত মান খুব ভালো হওয়ার কারণে এটি খুব দ্রুত গরম এবং ঠান্ডা হয়। রেফ্রিজারেন্টটি একটি দীর্ঘ কয়েল থেকে প্রবাহিত হলে এটি শুরুতে ঠান্ডা হয় এবং এই কয়েল থেকে তাপ বের করার জন্য একটি ফ্যান লাগানো হয়। রেফ্রিজারেন্ট কয়েল থেকে বের হওয়ার সময় তার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কিন্তু কন্ডেন্সার কয়েলের কাছ থেকে কম্প্রেসর থেকে পাওয়া গ্যাসটি তারপর তা তরল হয়ে যাবে। পানিকে আমরা তাপ দিলে তা তরল থেকে বাষ্পে পরিণত হয়। ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কের বোতল নিয়ে তার চারপাশে পানির ফোঁট জমে যায়, এর মানে হলো বাষ্প পুনরায় তরল হয়ে যাচ্ছে। এতে সহজেই বোঝা যায় যে কন্ডেন্সিং কয়েলটি গ্যাসকে ঠান্ডা করে এবং এর দ্বারা গ্যাসকে পানি হিসেবে পরিণত করে। তবে এই উচ্চ তাপমাত্রার তরল আমাদের কোনো কাজে আসে না, সুতরাং এখান থেকে তরলটি এক্সপেনশনের ভিতরে চলে যায়। এক্সপেনশনের ভিতরে ছিদ্রটি খুব ছোট, তাই এই পাশে প্রচুর চাপ এবং উচ্চ তাপমাত্রা রয়েছে, কিন্তু রেফ্রিজারেন্টের এই সরু ছিদ্র থেকে বেরিয়ে আসলে তার চাপ হঠাৎ কমে যাবে এবং এর তাপমাত্রা কমবে। এই তরলটি প্রসারিত হবে যা এই রেফ্রিজারেন্টকে তরল থেকে গ্যাসে রূপান্তরিত করবে, কিন্তু এখানে তরলটি ১০০% গ্যাস রূপান্তর হতে পারে না। এই প্রাচীর একটি পানি স্প্রের মতো কাজ করে। পানি স্প্রে মূলত পানিকে বাষ্পে রূপান্তরিত করে এবং এগুলো খুব ঠান্ডা হয়। গ্রীষ্মে ট্যাঙ্কের ছাদে জল খুব গরম হয়ে যায়, তাই তার শীতল করার জন্য এটি নিচে আপনি একটি ঝর্ণার সঙ্গে পানির ট্যাপ পূরণ করতে হবে এবং আপনি দেখতে পারবেন যে পানির তাপমাত্রা অনেক কমে যাবে। এখানে এই ঠান্ডা রেফ্রিজারেন্ট আমাদের ঘরের ইভাপোরেটর কয়েলে যায়। এই কয়েলটিও কপার দিয়ে তৈরি, যা হিট এক্সচেঞ্জার হিসাবে কাজ করে। এখন এই কয়েলটি ঘরে কতটা তাপ শোষণ করবে তা জানতে এটি টনেই পরিমাপ করা হয়। ১ টন কয়েকটি হাজার ওয়াট তাপ বিনিময় করে। ১ টন এসি প্রায় ১০০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। এখন এই কয়েল থেকে ঠান্ডা লিকুইড রেফ্রিজারেন্ট প্রবাহিত হবে, তখন এখানে ফ্যানের কোয়ালিটিটি ঘরের সারিবদ্ধভাবে ছড়িয়ে দিবে। ঠান্ডা পানির বোতলের চারপাশে পানির ফোঁট হয়ে থাকে। ঠিক এভাবেই ইভাপোরেটরের কয়েলও খুব ঠান্ডা, তাই এর চারপাশে জলীয় বাষ্প জমতে শুরু করবে। এই বাষ্পগুলো পাশে সংগ্রহ করা হয় এবং এই জলটি বাইরে নেওয়া হয়। বর্ষাকালে এই ফ্যান ব্যবহার করে যদি আর্দ্রতা বেশি হয় তবে এয়ার কন্ডিশনার রুমের ভিতরে আর্দ্রতা শুষে নেওয়া হয় এবং এটি আমাদের সাথেও ঘটে। যখন আমাদের দক্ষতা খুব কম হয় তখন জীবন আমাদের চুইংগামের মতো ছোট করে ফেলে। এখন এই কয়েলটি ঘর ঠান্ডা করছে, কিন্তু ঘরের রেফ্রিজারেন্ট আবার তাপমাত্রা বাড়তে শুরু করে। এবং এখন আমি আপনাকে বলছি যে এক্সপেনশন ওয়াল তরল রেফ্রিজারেন্টকে ১০০% বাষ্পে রূপান্তরিত করতে পারে না, তাই ঘরের ভিতরে তাপ রেফ্রিজারেন্টকে বাষ্পে রূপান্তরিত করতে শুরু করে। কিন্তু যখন ঘর ঠান্ডা হয় এই কয়েলটিও রেফ্রিজারেন্টকে বাষ্পে রূপান্তরিত করতে পারে না। এখন এই মিশ্রিত তরল এবং বাষ্প ইভাপোরেটর কয়েলে দিয়ে কম্প্রেসর পৌঁছায় এবং যেহেতু এই যন্ত্রের নাম কম্প্রেসর, তাই আমরা ধরতে পারি যে শুধুমাত্র গ্যাসকে সংকুচিত করা যাবে, তরল না। এবং যদি এই তরলটি কম্প্রেসরে পৌঁছে যায় তবে কম্প্রেসর বিস্ফোরণ করতে পারে এবং যদি কম্প্রেসর ব্লাস্ট না হয় তবে ক্যাপাসিটর কম্প্রেসরের ভিতরে একটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর চালু করে।